আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু পাবে তোমরা এই পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। একের দাগে স্মৃতিচিহ্ন কবিতাটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য, কামিনী রায় না রবীন্দ্রনাথ ঠাকুর? তো স্মৃতিচিহ্ন কবিতাটির রচয়িতা হচ্ছে কামিনী রায়। 2 নম্বর, বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। এখানে দেবদূতকে কাজী নজরুল ইসলাম, নেতাজি না রামকুমার চট্টোপাধ্যায়? এখানে দেবদূত বলতে নেতাজিকে বলা হচ্ছে, ঠিক আছে, নেতাজি ও সুভাষচন্দ্রকে বোঝানো হয়েছে। 3 নম্বর, সঠিক বানানটির তলায় দাগ দাও। তো দেখো, এখানে চন্দ্রায়ন এর 3টি বানান দেওয়া আছে, সঠিক বানান কোনটা হবে? অপশন কয়টা? ষয়কার দন্ত নয় দয় রফল আকার অন্তস্থ দন্ত ন, এটা হচ্ছে চন্দ্রায়নের সঠিক বানান। 4 নম্বর, পঙ্কজ কি ধরনের শব্দ? যৌগিক রূঢ় না যোগ রূঢ় শব্দ? তো পঙ্কজ হচ্ছে যোগ রূঢ় শব্দ। এরপর বিপরীতার্থক শব্দ দৈত্যের উদাহরণ কোনটি? বাড়ি ঘর, অল্প বিস্তর, ধারে কাছে। তো এখানে অল্প বিস্তর এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়? হ্রস্ব, দীর্ঘ না প্লুত? উত্তর হবে এখানে হ্রস্ব। 7 নম্বর, কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটপট করে কবি গরু না রামা? তো উত্তর হচ্ছে এখানে কি হবে? গরু ছটপট করে, ঠিক আছে। কবিতা অনুসারে কাতুকুতু দিলে গরু ছটপট করে। 8 নম্বর, টনটন এটি যে জাতীয় শব্দ তা হলো যৌগিক শব্দ, শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ? টনটন এটা হচ্ছে ধনাত্মক শব্দ। 9, যোগ রূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ, পাঠক। এখানে উত্তর হবে পঙ্কজ। 10 নম্বর দাগের প্রশ্ন, একটি বিপরীতধর্মী শব্দ জোড় হলো মাথা, মুন্ডু, ভালো মন্দ, বকাঝকা? তো বিপরীত ধর্ম শব্দ জোড় হচ্ছে ভালো মন্দ। 11 নম্বর, আয় বুঝে ব্যয় করে যে তাকে বলা হয় মিতব্যয়ী, কৃপণ না হিসাবী? তো যে আয় বুঝে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়ী। মজা নদী বর্ষায় বিদ্রোহ করে 10 মাস, 12 মাস, 6 মাস না 8 মাস? তো মজা নদী বর্ষায় বিদ্রোহ করে 12 মাস। 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো 12টি এখানেও প্রশ্নের উত্তর লিখতে হবে, 12টি প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 দাগে সিলিয়া কি? এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলিকে সিলিয়া বলে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর দাগে পুরন্দরকে মেঘচোর কে বলেছিল? তো কার্পভর নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। 3 নম্বর, রং তুলির খুশির কারণ কি? তো দেখো, অনেক দিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়? তো ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট, কাঠ, পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছিল? স্বর্গের শুরুয়া নামটি দিয়েছিল জাদুকর। এরপর হচ্ছে টং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? টং লটারির টিকিট কাটত, তাই লটারি জেতার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। পরের প্রশ্ন দেখো, চিরদিনের কবিতাটি কার রচনা? কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের রচনা। কবিতাটি তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট আলয়টি কী দিয়ে তৈরি? তো মার্কারি বা পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর চৌধুরী আলয়টি তৈরি করেছিলেন। 2 নম্বর হচ্ছে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? তো জনগণ মন অধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? তো তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল যে কোনো বক্তৃতার আগে নজরুলের দেশপ্রেমমূলক গান গাওয়া হবে। 11 নম্বর, সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত? তো স্বর্গের শুরুয়া আর হাতের রুটি এগুলো পাওয়া যেত। নেক্সট হচ্ছে পরীদের রানী দেখতে কেমন? তো সুন্দর, কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো, ঠিক আছে, এরকম ছিল পরীদের রানী দেখতে। এটিপি এর পুরো কথাটি লেখো। তো এটিপি এর পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট দেখো, 3 নম্বর দাগে ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান 3 করে, 3, 6, 18 নম্বর। 3-1 ব্যাখ্যা করতে হবে। এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা
এটা ব্যাখ্যা লিখতে হবে এটার। তো চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন কিছু করার নেই। আবহমান কাল ধরে এখানে জীবন একইভাবে চলে, এখানে সময় পাল্টা না। এই জন্যই বলা হয়েছে কি এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা। ডক্টর পুরন্দর চৌধুরী কে ছিলেন? ওনার সৃষ্ট কৃত্রিম মেঘের চরিত্র কেমন? ডক্টর পুরন্দর চৌধুরী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর গল্পের একজন বিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান। এই পদ্ধতি তিনিই পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। 3 নম্বর, ওরা ভেবেছিল মনে। উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কি ভেবেছিল? তো উক্তিটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ওরা বলতে যশোলোভী বড় বড় সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে। তারা কি ভেবেছিল না, তারা ভেবেছিল তাদের তৈরি করে যাওয়া সব মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধের দ্বারা তারা নিজেদের নাম বিশাল অক্ষরে ধরে রাখবে এবং মানুষ তাদের চিরকাল মনে রাখবে। 4 নম্বর, দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। বক্তাকে পাঠ্যাংশ অনুসারে দেবদূতের পরিচয় দেন। তো বক্তা হলেন কাজী নজরুলের গান পাঠ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এখানে দেবদূতের পরিচয় লিখতে বলা হয়েছে। এখানে দেবদূত বলতে নেতাজি সুভাষচন্দ্রের কথা বলা হয়েছে। নেতাজি ছিলেন গৌরবর্ণ, অতীব সুপুরুষ, আর তার ললাট ছিল উন্নত। ললাট মানে হচ্ছে কি কপাল। ওকে, এরপর দেখো 5 নম্বর দেখে প্রকৃতিকে ধ্বংস করা একটি অপরাধ। কে কাকে কখন বলেছে কথাটা? তো অসীমা কথাটি পুরন্দরকে বলেছে। যখন পুরন্দর চৌধুরী আলাস্কার শ্রেভার লেকের জলকে মেঘে পরিণত করতে চাইছিল, তখন অসীমা এই কথা বলেছিল। নোট বইয়ে কথক কোন ভালো কথা লিখে রেখেছেন? কথক কিভাবে তার প্রশ্নের উত্তরগুলো জানবেন? দেখো, বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও তার উত্তর লিখেছিল। যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী খায়, আঙুলে আঠা দিলে লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, ইত্যাদি। এইগুলো কথক তার মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরগুলো জানবেন। এরপর দেখো, এখানে সকাল ঘোষিত হয় পাখির ডাকে। এখানে কিভাবে সকাল থেকে দিন কাটে? তো কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর 5টা গ্রামের মতো এই গ্রামেও সকাল শুরু হয় পাখির ডাকে। কামার কুমোর তাঁতি ভাইয়েরা যে যার কাজে যাওয়া শুরু করে। সারা দুপুর খেতে চাষি কাজ করে, আর সেখানে শোনা যায় তাদের কথা ও গানের বিচিত্র সব ধ্বনি। খেতে ফসল ফলে, আর সেই সবুজ ফসল গ্রামে সোনার দিনের আগমনের বার্তা বয়ে আনে। সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছিল কেন? তো সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে, সকলের জন্য নতুন পোশাক বানিয়ে, চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছে। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে। তাই সার্কাসের লোকেরা কালিয়ার বনে আশ্রয় নিয়েছে। হোটেল সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেলকে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলত। গুঁড়ির উপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দর চালু করার জন্য। 10 নম্বর হচ্ছে, হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দাড়ি গোঁফ ফেলে দিয়ে রান্না করে? তো আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়ি গোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল, আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়ি গোঁফ শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। 4 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান এখানে 8 নম্বর দেওয়া আছে। আর 1-এর দাগে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলার বর্ণনা, বর্ষাকাল। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে বর্ষাকাল সম্পর্কে একটি রচনা লিখছি। দেখো, প্রথমে লিখব ভূমিকা।
বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল। বর্ষার আগমন। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর অতি ভৈরব হর্ষে নতুন বর্ষার আগমন। বর্ষা বাংলাদেশের আকাশ ও মাটিকে রং ও রসের অফুরন্ত উপহার নিয়ে আসে। কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষি প্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসে। এদেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসলও হয় আশ্চর্যজনক। এ সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। বর্ষার প্রতিকূলতা। বর্ষাকালে মানুষের দুর্ভোগও বাড়ে। ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয়। কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয় ভরে যায় এবং বন্যায় পরিণত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে যায়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়। নেক্সট উপসংহারে আমরা লিখছি, দেখো, আমাদের কৃষক ও গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার উপর নির্ভরশীল। তাই কিছু অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। এভাবে আমরা লিখলাম, ঠিক আছে, প্রবন্ধ রচনাটিকে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ওকে বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এবং তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতা রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, তো আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। আর এই যে পিডিএফ রয়েছে, পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে পেড কোর্সের মধ্যে পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে। তো ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।